আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাথে সম্পর্ক স্থগিত করল ইরান। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত তেহরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার প্রচেষ্টাকে আরও গোপনীয় করে তুলবে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট এই আইনটি পাশ করে। এরপর বুধবার প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করেন। ইরান অভিযোগ করেছে IAEA ইসরায়েলকে সহযোগিতা করেছে এবং এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পথ সুগম হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আন্তর্জাতিক ওই সংস্থাটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইতিমধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই আইন কার্যকর হওয়ার সময় ও পদ্ধতি এখনও পরিষ্কার নয়, তবে এতে ইরান IAEA এর কোনো তদারকি ও পরিদর্শন ছাড়াই পারমাণবিক কর্মসূচি আবারও গড়ে তোলার সুযোগ পেতে পারে। উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংবিধি বা NPT-তে স্বাক্ষর করা একটি দেশ। এই চুক্তিটি সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির নিশ্চয়তার জন্য পর্যবেক্ষণ ও পরিদর্শনের সুযোগ দিতে বাধ্য করে। IAEA এর এক মুখপাত্র CNN-কে বলেছেন, আমরা এসব প্রতিবেদন সম্পর্কে জানি। সংস্থাটি ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় আছে। এদিকে ইরানের এই সিদ্ধান্তকে ভয়ানক বার্তা হিসেবে বর্ণনা করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন গিজে AFP-কে বলেছেন, কূটনৈতিক সমাধানের জন্য IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতা অপরিহার্য। গত মাসে ইরানে নজিরবিহীন এক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক কমান্ডার, পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়। পরবর্তীতে নাতানজ, ইস্ফাহান এবং ফোর্দো এলাকায় গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর ইসরায়েলের সঙ্গে ইরানের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে, তবে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। ইরানের অন্যতম প্রধান ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর B-2 বোমারু বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তিনি বলেন, ইরানকে এভাবে দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি তিনি বলেছেন, ইরান কখনোই কূটনীতির দরজা বন্ধ করবে না। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলেছে, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে। তিনি ইরানে হওয়া ওই মার্কিন হামলাকে সাহসী ও কার্যকর অভিযান বলেও অভিহিত করেন। আব্বাস আরাকচি বলেছেন, ফোর্দোতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউই জানেন না। তবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হলো সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই স্থাপনার ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও বিশ্লেষণ করছে। এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না। তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, বোমা হামলার মাধ্যমে কেউ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি ও বিজ্ঞানকে ধ্বংস করতে পারে না। যুক্তরাষ্ট্র সরকারের গোপন গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত অন্তত 4 কর্মকর্তার বরাত দিয়ে গত রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়নকারী কর্মকর্তাদের ফোনালাপে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করছেন ইরানি কর্মকর্তারা। গাজা উপত্যকায় বুধবার দখলদার সেনাদের উপর বেশ কয়েকটি সমন্বিত হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে কয়েক সেনা নিহত ও আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী অবশ্য 1 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, গাজা উপত্যকায় 2টি গুরুতর ঘটনায় কয়েক সেনা নিহত ও আহত হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ইগোস ইউনিটের এক
সেনা স্নাইপার হামলায় নিহত হয়েছে। এছাড়া একটি ট্যাঙ্কের ওপর বোমার বিস্ফোরণে 4 সেনা গুরুতর আহত হয়েছে। আহতদের দুজনকে ইসরায়েলের আশদদ হাসপাতালে নেওয়া হয়েছে। আল আকসা টিভির রিপোর্টে বলা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার পূর্ব এলাকা থেকে তাদের অতিরিক্ত সেনা সরিয়ে নিয়েছে। প্রতিরোধ সংগঠন আল আকসা ব্রিগেডসের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গাজা সিটির শেজাইয়া এলাকায় একটি বড় ধরনের অভিযান চালিয়েছেন তাদের যোদ্ধারা। কয়েক ডজন সেনার একটি সামরিক বহর লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন। অপারেশনটির শুরু হয় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের মাধ্যমে। এরপর ইসরায়েলি সেনারা একটি পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। যোদ্ধারা বাড়িটিতে গাইডেড মিসাইল ও দুর্গবিধ্বংসী টিবিজি শেল দিয়ে হামলা চালায়। ওই কমান্ডার বলেন, আমরা টার্গেটকৃত ওই সেনা দলটির ওপর খুব কাছ থেকে ছোট ও মাঝারি অস্ত্রের সাহায্যে হামলা চালাই। হামলায় বেশ কয়েকজন সেনা অফিসার ও ক্রু নিহত কিংবা আহত হয়েছে। পৃথক আরেক বিবৃতিতে আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। গত 2 সপ্তাহ ধরেই গাজায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের গতি বেড়েছে। এই সময় বেশ কিছু দখলদার সেনা নিহত ও তাদের সামরিক যানবাহন ধ্বংসের খবরও এসেছে। সর্বশেষ মঙ্গলবারও খান ইউনিসে একটি পদাতিক সেনা দলের ওপর বড় ধরনের হামলা করেছে যোদ্ধারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত গাজার যুদ্ধে 880 জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া আহত হয়েছে 5000-এর বেশি। তবে প্রতিরোধ সংগঠনগুলো এবং নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন, গাজা ইসরায়েলি সেনা নিহত হওয়ার সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সেনাদের মনোবল ভেঙে যাওয়া ও দেশে নাগরিকদের তোপের মুখে না পড়তে আইডিএফ যুদ্ধে ক্ষয়ক্ষতির সংখ্যা গোপন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস। তবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না, এমন অবস্থানে এখনও অনড় তারা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে একেবারে নির্মূল করা হবে। মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ মেনে নিয়েছে। তিনি একে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার ফল বলে অভিহিত করেন। বুধবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মিশর ও কাতারের কাছ থেকে পাওয়া নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে যুদ্ধ শেষ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকলে কোনো চুক্তি কার্যকর হবে না। হামাসের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রস্তাবটি নিয়ে নেতারা আলোচনা করছেন এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হামাস থাকবে না, হামাস ফিরে আসবে না, এটা শেষ হয়ে গেছে। তিনি দেশটির ট্রান্স ইসরায়েল পাইপলাইন প্রকল্পের এক বৈঠকে এই মন্তব্য করেন। তার এই বক্তব্যে হামাসকে নির্মূলের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত ছাড়া নতুন কোনো সমঝোতার ইঙ্গিত নেই। রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজায় 21 মাসের টানা যুদ্ধের মধ্যে যারা বহুবার ঘর ছেড়ে পালিয়েছে এবং প্রতিদিন খাদ্য সংকটে ভুগছে, তাদের মধ্যে এই প্রস্তাব সামান্য হলেও আশার জন্ম দিয়েছে। গাজা শহরের বাসিন্দা কামাল বলেন, যদি এই যুদ্ধবিরতি হয় অন্তত 2 মাসের জন্য হলেও হাজারো প্রাণ বাঁচবে। তবে অনেকেই সতর্ক। খান ইউনিসের বাসিন্দা আদনান আল আসার বলেন, ট্রাম্প এর আগেও বলেছিলেন চুক্তি হচ্ছে, কিন্তু হয়নি। ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধে তিনি সিরিয়াস ছিলেন, আমরা চাই এবারও তিনি সিরিয়াস হন। আরেক বাসিন্দা সামির আল মাসরি বলেন, আমরা চাই যুদ্ধ পুরোপুরি শেষ হোক, 1-2 মাসের বিরতির পর আবার যুদ্ধ শুরু হোক, এটা আমরা চাই না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর যুদ্ধ বন্ধের বিষয়ে অভ্যন্তরীণ চাপ বাড়ছে। পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন, যদি পণবন্দীদের মুক্তির সুযোগ থাকে সেটি হাতছাড়া করা উচিত হবে না। তবে তার জোটের কট্টর ডানপন্থী অংশ চুক্তির বিরোধিতা করছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট আরও দৃঢ় করতে উত্তর কোরিয়া আগামী কয়েক মাসের মধ্যে অতিরিক্ত 25 থেকে 30 হাজার সেনা রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মূল্যায়নে বলা হয়েছে, এর আগেও গত বছরের নভেম্বর মাসে গোপনে উত্তর কোরিয়া প্রায় 11,000 সেনা পাঠিয়েছিল, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলা প্রতিহত করতে ভূমিকা রাখে। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই সময়ের অভিযানে প্রায় 4,000 উত্তর কোরীয় সেনা আহত বা নিহত হয়। তবু এরপর থেকেই পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সেনাদের প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করতে পারে। ফলে তারা রুশ বাহিনীর সঙ্গে একযোগে ইউক্রেনের দখলকৃত অঞ্চলে বড় আকারের অভিযানে অংশ নিতে পারে। সিএনএনের হাতে আসা স্যাটেলাইট ছবি এবং ইউক্রেনীয় গোয়েন্দাদের
সেন্টারের প্রতিবেদনে দেখা গেছে উত্তর কোরিয়ার সেনাদের পরিবহনের জন্য রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল জুড়ে বিমান ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্ত রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দরে গত মাসে যে কার্গো বিমানগুলোকে দেখা গেছে সেগুলো সম্ভবত IL-76 ধরনের। গত বছরও সেনা পরিবহনে এসব বিমান ব্যবহৃত হয়েছিল। একই সঙ্গে রাশিয়ার দুনাই বন্দরে রোপুচা শ্রেণীর ট্রুপ ক্যারিয়ার জাহাজের গতিবিধি দেখা গেছে, যা প্রায় 400 সেনা পরিবহনে সক্ষম। ওপেন সোর্স সেন্টারের সিনিয়র বিশ্লেষক জো বার্ন বলেন, স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মে মাসে দুনাই বন্দরে সেনাবাহিনী নৌযান এসেছে এবং মে-জুনে সুনান বিমানবন্দরে ব্যাপক তৎপরতা চলছে। এটি ইঙ্গিত দেয় আগের যে রুটে উত্তর কোরিয়ান সেনাদের আনা হয়েছিল সেটি আবার সক্রিয় হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।